সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা রসায়ন ও শক্তি চ্যাপ্টার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা গতদিন তাপ রসায়ন বা থার্মোকেমিস্ট্রি নিয়ে আলোচনা করেছি। সেখানে তাপ উৎপাদন, তাপের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম এবং শেষে আমরা তাপ রাসায়নিক সমীকরণের নিয়ম সমূহ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ কোনো একটি রাসায়নিক বিক্রিয়া কিভাবে লিখতে হবে, বিক্রিয়া তাপ সহ। তো আজকে আমরা তারপর টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই বিক্রিয়ার শুরুতে আমি দুটো বিক্রিয়া দিয়েছি, খেয়াল করো। এখানে ডেল্টা এস এর মান দেখেই তোমরা বুঝতে পারছো যে একটি তাপহারী প্রক্রিয়া। তো এই বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল্টা এস এর মান ধনাত্মক যে মানটি আছে, তো এই যে পরিমাণ শক্তি, এই শক্তিটি কিন্তু বিক্রিয়াতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ বিক্রিয়কের সঙ্গে এই পরিমাণ শক্তি যোগ করলে বা 180.5 কিলোজুল শক্তি যোগ করলে বিক্রিয়া সংঘটিত হয়েছে বা উৎপাদ পাওয়া গিয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন এই পরিমাণ শক্তি বিক্রিয়কের সঙ্গে যোগ করতে হলো উৎপাদ পাওয়ার জন্য? এর কারণ হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির চেয়ে, অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন যে বিক্রিয়ক আছে, এই বিক্রিয়ক দ্বয়ের যে অভ্যন্তরীণ শক্তি আছে, অর্থাৎ এদের মধ্যে যে শক্তিটি জমা আছে, সেই অভ্যন্তরীণ শক্তির চেয়ে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি এইটুকু পরিমাণ বেশি। সেই জন্য বিক্রিয়কের সঙ্গে 180.5 কিলোজুল শক্তি যোগ করার কারণে উৎপাদ গঠিত হয়েছে। বিষয়টি আমি আবারও বলছি, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যকার যে শক্তি আছে, এই শক্তি যোগফলের যে মান আছে, সেই মান অপেক্ষা উৎপাদের অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ নাইট্রিক অক্সাইডের অভ্যন্তরীণ শক্তির মান 180.5 কিলোজুল বেশি। এজন্য বিক্রিয়কের সঙ্গে, অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে 180.5 কিলোজুল শক্তি যোগ করার পর উৎপাদ গঠিত হয়েছে বা নাইট্রিক অক্সাইড পাওয়া গিয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? তাপহারী প্রক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের সঙ্গে এ কারণে শক্তি দিতে হয় বা তাপ দিতে হয় যে বিক্রিয়কের চেয়ে উৎপাদের শক্তি বেশি থাকে। সেই জন্য বিক্রিয়কের সঙ্গে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ বা শক্তি যোগ করতে হয়। অপরদিকে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান ঋণাত্মক পাওয়া যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। কখন উৎপন্ন হয়েছে? বিক্রিয়া সংঘটিত হওয়ার পর, বা এই পরিমাণ শক্তি আমরা পেয়েছি। কথা হচ্ছে, কেন পেয়েছি? কারণ হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ নাইট্রিক অক্সাইডের অভ্যন্তরীণ শক্তি উৎপাদ, অর্থাৎ এই দুটির অভ্যন্তরীণ শক্তির চেয়ে বেশি ছিল। কতটুকু বেশি ছিল? 180.5 কিলোজুল। এই কারণে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠিত হওয়ার পর তার সাথে 180.5 কিলোজুল শক্তি আমরা পেয়েছি। তাহলে তাপোৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের চেয়ে অভ্যন্তরীণ শক্তি কম থাকে। এ কারণে যতটুকু কম থাকে বা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা যতটুকু বেশি থাকে, সেই পরিমাণ শক্তি আমরা এক্সট্রা পেয়ে থাকি। অপরদিকে তাপহারী প্রক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির চেয়ে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে। সেজন্য আমরা উৎপাদ পেতে হলে যতটুকু বেশি আছে অভ্যন্তরীণ শক্তি উৎপাদের, ততটুকু শক্তি বিক্রিয়কের সঙ্গে যুক্ত করতে হয়। তো এই যে ডেল্টা এস এর যে মান, প্লাস হোক অথবা মাইনাস হোক, এই মানটাকে বা এই পরিমাণটাকে বলা হয় বিক্রিয়া তাপ বা এনথালপি। অর্থাৎ বিক্রিয়ায় কি পরিমাণ তাপ পাওয়া গেল বা বিক্রিয়ায় কি পরিমাণ তাপ শোষিত হলো বা উৎপন্ন হলো। ওকে, বিক্রিয়া তাপের সংজ্ঞা যদি আমরা দেখি, সেটি এমন যে কোনো একটি সমতাযুক্ত রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক উৎপাদনের মোল সংখ্যার অনুপাতে বিক্রিয়া সংঘটিত হলে যে পরিমাণ তাপ শোষিত বা উৎপন্ন হয় তাকে ওই বিক্রিয়া তাপ বলে। অর্থাৎ কোনো একটি বিক্রিয়া যদি সমতাযুক্ত অবস্থায় থাকে, যেমন এখানে দুটি নাইট্রোজেন দুটি অক্সিজেন আছে, এখানে কিন্তু দুটি নাইট্রোজেন দুটি অক্সিজেন আছে, অর্থাৎ বিক্রিয়া এবং উৎপাদের মোল সংখ্যা কিন্তু সমান আছে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ তাপ শোষিত হবে বা উৎপন্ন হবে তাকে বলা হবে বিক্রিয়া তাপ। একইভাবে এটার ক্ষেত্রেও সত্য। ওকে, বিক্রিয়া তাপের আরেকটি সংজ্ঞা আছে, সেটি হচ্ছে যে নির্দিষ্ট আয়তন বা নির্দিষ্ট চাপে কোন একটি রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণে প্রদর্শিত উৎপাদ ও বিক্রিয়কগুলোর নিজ নিজ মোল সংখ্যার অনুপাতে যথাক্রমে এদের অভ্যন্তরীণ শক্তির বা এনথালপির পার্থক্যকে ওই বিক্রিয়া তাপ বা এনথালপি বলে। এখানে বিষয়টি খেয়াল করো, যথাক্রমে এদের অভ্যন্তরীণ শক্তি বা এনথালপির পার্থক্য,
অর্থাৎ যদি বিক্রিয়া নির্দিষ্ট আয়তনে সংঘটিত হয় তাহলে যে বিক্রিয়া তাপ সেটিকে অভ্যন্তরীণ শক্তি পার্থক্য দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোন বিক্রিয়ার বিক্রিয়া তাপ কিউভি যেটাকে বলা হয় সেটা হচ্ছে কার সমান? অভ্যন্তরীণ শক্তি পার্থক্য। অভ্যন্তরীণ শক্তি পার্থক্য কাদের? উৎপাদ এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির পার্থক্য। এখানে দেখো লেখা আছে উৎপাদ এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির পার্থক্য। এটাকে কিভাবে প্রকাশ করা যেতে পারে? ডেল্টা ই আবার উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। পি তে প্রোডাক্ট, উৎপাদ, আর আর তে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক। অপরদিকে যদি নির্দিষ্ট চাপে বিক্রিয়া তাপ হয়, নির্দিষ্ট চাপে অর্থাৎ কিউপি যদি বলা হয় নির্দিষ্ট চাপে, তাহলে কিন্তু এনথালপি পার্থক্যকে বলা হবে বিক্রিয়া তাপ। কার এনথালপি পার্থক্য? উৎপাদ এবং বিক্রিয়কের এনথালপি পার্থক্য। উৎপাদ এবং বিক্রিয়কের অর্থাৎ এইচপি মাইনাস এইচআর। ওকে, তাহলে এভাবে দুই উপায়ে আমরা স্থির চাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ ক্যালকুলেশন করতে পারি। ওকে, এবার দেখা যাক তাপহারি প্রক্রিয়া। দেখো এখানে একই বিক্রিয়া তিন ভাবে লিখেছি। এখানে ডেল্টা সমান পজিটিভ অর্থাৎ এখানে তাপহারি প্রক্রিয়া। তার অর্থ হচ্ছে এই পরিমাণ তাপ দিতে হয়েছে। কার সঙ্গে দিতে হয়েছে? বিক্রিয়কের সঙ্গে। ফলে উৎপাদ পাওয়া গিয়েছে। অর্থাৎ বিক্রিয়কের সঙ্গে এই পরিমাণ তাপ যোগ করলে আমরা উৎপাদ পেয়ে থাকি। তাহলে এইভাবে লেখা যেতে পারে। আবার এই প্লাস সাইডটাকে যদি আমরা ডান পাশে নিয়ে এসে সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ উৎপাদের সঙ্গে যদি মাইনাস চিহ্ন আকারে তাপ যুক্ত থাকে তবু সেটাকে তাপহারি প্রক্রিয়া বলা যাবে। ওকে, বিপরীতভাবে তাপোৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ডেল্টা সমান মাইনাস থাকে। অর্থাৎ এই পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। কখন উৎপন্ন হয়েছে? বিক্রিয়া সংঘটিত হওয়ার পর। তার অর্থ হচ্ছে উৎপাদের সাথে উৎপন্ন হয়েছে। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়ার পর এই পরিমাণ তাপ পাওয়া গিয়েছে। তাহলে উৎপাদের সঙ্গে প্লাস আকার থাকলে তাহলে বুঝবো সেটা তাপোৎপাদী প্রক্রিয়া। তাহলে এই প্লাসটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ বিক্রিয়কের সঙ্গে যদি মাইনাস আকার থাকে সেটাও বোঝা যাবে তাপোৎপাদী প্রক্রিয়া। ওকে, এবার সাথে বিক্রিয়া তাপের ধরন। বিক্রিয়া তাপের দুই ভাগে ব্যাখ্যা করা যেতে পারে। একটা হচ্ছে স্থির আয়তনে, একটা হচ্ছে স্থির চাপে। স্থির আয়তন আমি একটু আগে বললাম, স্থির আয়তনকে বলা হবে কিউভি, যেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পার্থক্য। অর্থাৎ ডেল্টা ই সমান অপরদিকে একটা হচ্ছে স্থির চাপে, যেটাকে প্রকাশ করা হয় কিউপি দ্বারা। স্থির চাপে কিউপি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ সেটা হচ্ছে এনথালপি পার্থক্যের সমান। এনথালপি পার্থক্য। তাহলে বিক্রিয়া তাপকে দুই ভাবে প্রকাশ করা যেতে পারে। এখন আমরা দেখি স্থির আয়তন বিক্রিয়া তাপ। যেমন এই বিক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করি তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে স্থির আয়তন বিক্রিয়া তাপ কিভাবে ক্যালকুলেশন করব? স্থির আয়তন বিক্রিয়া তাপ সমান অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। কার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন? উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বিয়োগ বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কে? উৎপাদ আছে, এই দুটি উৎপাদ এবং তাদের মোল যোগ হবে, গুণ হবে, তাহলে দুটি উৎপাদের মোল সংখ্যার যোগফল বিয়োগ দুটি বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল। তাহলে এই পার্থক্য থেকে আমরা স্থির আয়তনে বিক্রিয়া তাপ বের করতে পারি। তাহলে কি জানলাম? স্থির আয়তনে বিক্রিয়া তাপ হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি এবং বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির বিয়োগফলের সমান। একই নিয়মে স্থির চাপের কথা যদি বলি আমরা, স্থির চাপে বিক্রিয়া তাপ কি হবে? এনথালপি পরিবর্তনের সমান। অর্থাৎ উৎপাদের মোট এনথালপি বিয়োগ বিক্রিয়ক সময় মোট এনথালপি। ওকে, এবার আসা যাক বিক্রিয়া তাপের উপর কোন কোন নিয়ামক প্রভাব বিস্তার করতে পারে। প্রথমত হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা ভিন্ন হলে বিক্রিয়া তাপও ভিন্ন হয়। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে যদি পানি উৎপন্ন করা যায় গ্যাসীয় অবস্থায় তাহলে শক্তি পাচ্ছি আমরা এই পরিমাণ। আর যদি তরল অবস্থায় পাই পানিকে তাহলে সেটি শক্তি পাওয়া যায় এই বিক্রিয়ার ক্ষেত্রে -571.6 কিলোজুল। কেন এমন হয়? কারণ দেখো পানির কিন্তু গ্যাসীয় অবস্থার যে অভ্যন্তরীণ শক্তি তার চেয়ে কিন্তু তরল অবস্থার অভ্যন্তরীণ শক্তি কিন্তু কম। আমরা কিন্তু জানি যে গ্যাসীয় অবস্থায় মধ্যে কণাগুলোর মধ্যে ছোটাছুটি বেশি থাকে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পদার্থের অভ্যন্তরীণ শক্তিমান বেশি, যে কারণে তাহলে যেহেতু পানি উৎপাদ এখানে গ্যাস অবস্থায় আছে অর্থাৎ উৎপাদের শক্তির পরিমাণ বেশি আছে, সেজন্য এখানে কম পরিমাণ শক্তি পাওয়া গিয়েছে। এখানে যেহেতু তরল অবস্থায় আছে সেজন্য এখানে বেশি পরিমাণ শক্তি পাওয়া গিয়েছে। ওকে, এরপর আমরা জানি যে বিক্রিয়া তাপের উপর চাপ এবং আয়তনের একটা প্রভাব আছে।
যেটা একটু আগে দেখলাম, যদি আয়তন যদি স্থির থাকে তাহলে ডেল্টা ভির মান যদি 0 হয়, অর্থাৎ আয়তন যদি পরিবর্তিত না হয়, তাহলে পুরো রাশিটুকু 0 হয়ে যাবে। পুরো রাশিটুকু 0 হলে ডেল্টা এইচ সমান শুধু ডেল্টা ইউ পাবো, অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপ স্থির আয়তনে বিক্রিয়া তাপের সমান হবে যদি আয়তনে কোনো পরিবর্তন না হয়। অপরদিকে যদি আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে আমরা ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ সমান হবে না, কখনো অবশ্যই ভিন্ন হবে, হয় বড় হবে না হয় ছোট হবে। এখন আসা যাক বিক্রিয়ক মৌলের বহুরূপতা। বিক্রিয়ক মৌলের বহুরূপতার কারণেও তাপমাত্রার পরিবর্তন ঘটে, বিক্রিয়ার পরিবর্তন ঘটে। যেমন গ্রাফাইটের কার্বনের যে গ্রাফাইট রূপতা আছে, তাকে যদি আমরা অক্সিজেন সহ দহন করি তাহলে তাপ পাচ্ছি 393.5। আর যদি হীরক যে বহুরূপটা আছে বা রূপ আছে, তাকে দহন করলে আমরা পাই 395, অর্থাৎ বেশি একটু 2 কিলোজুল পরিমাণ শক্তি বেশি পাচ্ছি। এর কারণ কি? কারণ হচ্ছে গ্রাফাইট অবস্থার চেয়ে কার্বনের যে গ্রাফাইট রূপভেদ আছে তার চেয়ে কিন্তু হীরকের গঠনটা একটু বেশি দৃঢ়, অর্থাৎ এদের অভ্যন্তরীণ শক্তিটা একটু বেশি থাকে, সেই জন্য এখান থেকে শক্তি পাওয়া যাচ্ছে বেশি। ওকে, বিক্রিয়ক পদার্থের পরিমাণ যদি ভিন্ন হয় তাহলে বিক্রিয়া তাপও ভিন্ন হয়ে যায়। যেমন এক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন থেকে 1 মোল পানি উৎপন্ন করা হয়েছে, তাহলে যে পরিমাণ শক্তি পাবো সেখানে যদি 2 মোল পানি উৎপন্ন করতে চাই, 2 মোল হাইড্রোজেনে 1 মোল অক্সিজেন লাগবে, তাহলে এর দ্বিগুণ পরিমাণ শক্তি পাবো আমরা। এরপর তাপমাত্রার উপরও বিক্রিয়া তাপ কিছুটা নির্ভর করে। ওকে, এবার আসা যাক স্থির চাপে ও স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক। স্থির চাপে বা স্থির আয়তনে বিক্রিয়া তাপটা কি? স্থির চাপ বিক্রিয়া তাপ হচ্ছে ডেল্টা এইচ, এবং আমরা জানি ডেল্টা এইচ সমান ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। ওকে, এখন যদি বিক্রিয়ক যদি কঠিন বা তরল অবস্থায় থাকে তাহলে কিন্তু তাদের আয়তনের পরিবর্তন খুব বেশি হয় না, কিন্তু যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে কিন্তু আয়তনের পরিবর্তন বেশি ঘটে থাকে। তাহলে ডেল্টা ই সমান, যদি গ্যাসীয় অবস্থায় বিক্রিয়ক থাকে তাহলে আমরা কি লিখবো? আয়তনের পরিবর্তন ঘটেছে, আয়তনের পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এখানে আমরা আয়তনের পরিবর্তন লিখব V2 মাইনাস V1, অর্থাৎ এটা কিভাবে লিখতে হবে? ডেল্টা ই সমান PV2 মাইনাস PV1। ওকে, এখানে কিন্তু আমরা আদর্শ গ্যাসের সমীকরণ যা আছে PV সমান nRT, তার সাথে সম্পর্কিত করে লিখতে পারি PV2 পরিবর্তন লিখতে পারি উৎপাদন মোল সংখ্যা যদি N2 হয় তাহলে N2 RT মাইনাস N1 RT। N1 টা হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। ওকে, তাহলে এখানে ফাইনালি পাচ্ছি আমরা ডেল্টা ই সমান N2 মাইনাস N1, তাহলে সেটা হবে ডেল্টা N, তো ডেল্টা N আর টি, তাহলে ডেল্টা এইচ সমান ডেল্টা ই ডেল্টা এন আর টি, এটাই হচ্ছে স্থির চাপে বিক্রিয়া এবং স্থির আয়তনে বিক্রিয়ার মধ্যে সম্পর্ক। ওকে, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন এর মান ভিন্ন হয়, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়ার মোল সংখ্যা ভিন্ন হয়, এই জন্য এদের মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন এখানে আছে, খেয়াল করো এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা কত? 1 প্লাস 1 অর্থাৎ 2, সেখান থেকে বিক্রিয়ার মোল সংখ্যা 1 যদি বিয়োগ করি তাহলে ডেল্টা এন এর মান হচ্ছে প্লাস 1, তাহলে এখানে যদি আমরা ডেল্টা এন এর মান বসাই কি হবে? ডেল্টা ই প্লাস একটা নির্দিষ্ট মান, ডেল্টা এস এর মানটা ডেল্টা ই অপেক্ষা বড় হবে। তাহলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এন এর মানে ভিন্নতার কারণে ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ এর মধ্যে পার্থক্য হয়, অর্থাৎ স্থির চাপে এবং স্থির আয়তনে বিক্রিয়ার মধ্যে পার্থক্য ঘটে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী দিন ইনশাআল্লাহ আমরা কার্শফের সমীকরণ থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ সবাই।